কি পড়ছিলাম আগের দিন? আয়তকার কাচের ফলক, রাইট? আয়তকার কাচের, আমরা আগের দিন পড়ছিলাম আয়তকার কাচের ফলক, তাই তো? আয়তকার কাচের ফলকে কি দেখছিলাম আমরা? কি করছিলাম? আলোর কি করছিলাম? প্রতিসরণ পড়ছিলাম। আয়তকার কাচের ফলকে আলোর প্রতিসরণ করছিলাম। সবাইকে জানাই সুপ্রভাত, গুড মর্নিং। আশা করছি তোমরা মন দিয়ে পড়াশোনা করছো, মন দিয়ে পড়াশোনা করো সবাই। আলোর প্রতিসরণ পড়ছিলাম, যাই হোক বেশি বকছি না আমি আজকের, সকাল সকাল। হ্যাঁ, পড়ো, ক্লাস দেখো তোমরা সবাই। আমরা আগের দিন পড়ছিলাম কি? আয়তকার কাচের ফলক। আয়তকার কাচের ফলকে কি করছিলাম? আলোর প্রতিসরণ দেখাচ্ছিলাম। হ্যাঁ, কি হচ্ছিল এখানটায়? আপাতিত আলোকরশ্মির কি হচ্ছিল? আপাতিত আলোকরশ্মির কি হচ্ছিল এখানটায় বলো তো? আয়তকার কাচ ফলকে আপতিত আলোকরশ্মির কি হচ্ছিল? পার্শ্ব সরণ হচ্ছিল। আপতিত আলোকরশ্মির পার্শ্ব সরণ হচ্ছিল। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তোমাদের পরীক্ষার জন্য। পার্শ্ব সরণ হচ্ছিল। ওকে, আজকে আমরা এই পার্শ্ব সরণের মানটা বের করবো। পার্শ্ব সরণের মানটা বের করবো। ওকে বাচ্চা লোক, ভেরি ভেরি গুড মর্নিং, সুপ্রভাত। হ্যাঁ অবশ্যই বাবা, এগুলো তো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। যাও, কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট এগুলো। তো আমি আরেকবার আঁকছি আমি, হ্যাঁ, দেখি কার কার মনে আছে। ওকে বাচ্চা লোক, এটা কি ছিল? এটা আয়তকার কাচের ফলক, এটা ছিল। হ্যাঁ, কি করছিলাম? আমি একটা আলোক রশ্মি ফেলছিলাম, তো একটা আলোক রশ্মি ফেলছিলাম আমি, এ বি সি ডি, একটা আয়তকার কাচের ফলক, একটা আলোক রশ্মি ফেলছিলাম। কি? পি কিউ আলোক রশ্মি নাম দিয়েছিলাম। তো যাওয়া উচিত ছিল কিরকম? এরকম ইনিশিয়াল পাথ, এটা আলোক রশ্মির ইনিশিয়াল পাথ। তারপর এখানটা একটা কি টেনেছিলাম আমরা? অভিলম্ব টেনেছিলাম। কি নাম ছিল? এন আর এন ড্যাশ। ওকে বাচ্চা লোক, তারপর আমরা কি করছিলাম? এখান থেকে প্রতিসরণ হচ্ছিল। এখানটা আলোর কি হচ্ছে? প্রতিসরণ, লঘু থেকে ঘনতে প্রতিসরণ। এটা কি অভিলম্ব? কি হয়? অভিলম্বের দিকে সরে আসছিল। এটা কি বলেছিলাম? এটা নাম দিয়েছিলাম আর। এখানে আবার কি টেনেছিলাম? এখানে আবার টেনেছিলাম অভিলম্ব, এম এম ড্যাশ। ওকে, এটা আপাতিত রশ্মি আর অভিলম্বের মাঝের কোণ I1 নাম দিয়েছিলাম, প্রথম আপতন কোণ। এটা অভিলম্ব আর এটা প্রতিসিত রশ্মি, তার মাঝের কোণ কি দিয়েছিলাম? R1। R1, এইটা অভিলম্ব, এটা প্রতিসিত রশ্মি, এই কোণটা কত দিয়েছিলাম? এটা হচ্ছে দ্বিতীয় আপতন কোণ। এই তলের ক্ষেত্রে, ডিসি তলের ক্ষেত্রে দ্বিতীয় আপতন কোণ এটা। তারপর এই রশ্মিটা আবার কি হচ্ছিল? আবার আলো মাধ্যমে চলে এসেছিল, ঘন থেকে লঘুতে আসছিল, ঘন থেকে। এটা অভিলম্ব, অভিলম্ব থেকে কি হচ্ছিল? দূরে সরে যাচ্ছিল। এইটা বলছিলাম, এইটাকে কি বলছিলাম আমরা? পরস্পর, এই দুটো সমান্তরাল, পি কিউ আর আর এস পরস্পর সমান্তরাল। এই যে কি হচ্ছে এখানে? এই আপাতিত রশ্মিটা কি হচ্ছে এখানটায়? পার্শ্ব সরণ হচ্ছে। এই পার্শ্ব সরণের মান কি ধরেছিলাম আমরা? ডি। আজকে এইটা বের করবো আমরা। ক্লিয়ার? আজকে আমরা এই মানটা, ডির মানটা বের করবো। ক্লিয়ার বাচ্চা লোক? ভেরি হ্যাপি গুড মর্নিং। এইটা একটু আমি ডট ডট দিয়ে দিই সুবিধার জন্য। আমি একটু অন্য জিনিস দেখাবো, তার জন্য বলছি। ঠিক আছে? হ্যাঁ আঁকতে পারো, আর তাকালে আঁকলে উচিত, আঁকা উচিত তো, আঁকা উচিত তো। এবার কি করো এখানটায়? এবার কাজ করো, দেখো এখান থেকে আর বিন্দু থেকে এইটার উপর একটা কি টেনে দাও, লম্ব টেনে দাও। কত কি টানো? এই আর বিন্দু থেকে এই যে মেন পথের উপর একটা লম্ব টানো। তাহলে এটা কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি কোণ। ঠিক আছে? আচ্ছা, ধরে নিলাম এইটার থিকনেস। থিকনেস মানে কি বোঝো? থিকনেস বেধ। কাঁচের স্ল্যাবটার বেধ কত ধরলাম? টি। কাঁচের বেধটার থিকনেস, বেধ হলো ধরলাম আমি কত? বেধ চাওড়া কতটা চওড়া? কাঁচের স্ল্যাবের চাওড়া হবে তো, সেটা কত? টি। ধরি বেধ ফলকের, কাঁচের ফলকের বেধ, কাঁচের ফলকের বেধ সমান কত? টি। কাঁচের ফলকের বেধ টি। ওকে, আর পার্শ্ব সরণ কত এখানটা? এখানে পার্শ্ব সরণ কোনটা?
পার্শ্ব সরণ কোনটা এখানটায়? ডি। ঠিক আছে, এইটার মান আমরা বের করবো। ওকে, এইটা কি বলা হচ্ছে? প্রকৃত পথ, আলোর প্রকৃত পথ এইটা, এই রশ্মিটা, আপতিত রশ্মি এইটা। আর এটা কি হচ্ছে? নির্গত রশ্মি বা নির্গত রশ্মি বলছিলাম, নাম দিয়েছিলাম নির্গত রশ্মি, মনে রাখবো, মনে করো নির্গত রশ্মি নাম দিয়েছিলাম এটাকে, বা অন্তিম পথ, অন্তিম পথ। আলো রশ্মিটা কি হচ্ছে? আপতিত আলো রশ্মিটা কি হচ্ছে? তার পার্শ্ব সরণ হচ্ছে। এই দুটো পরস্পর কি ছিল? সমান্তরাল, পি কিউ আর এর সমান্তরাল। আমরা কি করেছিলাম প্রথমে? I2 আর I1 প্রমাণ, এইটা I1 আর এইটা I2, তো I2 প্রমাণ করেছিলাম। I1 আর I2 প্রমাণ করার জন্য এই দুটো কি হয়ে গেছিল? পি কিউ আর আর এস কি হয়ে গেছিল? সমান্তরাল, তাই না? যাওয়া উচিত ছিল এরকম, এখান দিয়ে সরে এসছে এইদিকে, কতটা সরে এসছে। ওকে ওকে ওকে, এটা হচ্ছে মেন পথ, কতটা সরে এসছে। এবার একটা জিনিস দেখো, ত্রিভুজ, এই ত্রিভুজটা দেখো তোমরা, এই ত্রিভুজটা দেখো, কোন ত্রিভুজটা দেখবে? আর কিউ, এটা কিছু নাম দিতে হবে, এটা কিছু নাম দিতে হবে, কি এটা কিছু নাম দিতে হবে। হ্যাঁ, আর কিউ কি দিলাম? আর কিউ পি, আর পি তো দিয়ে দিয়েছিলাম। আর কি কি দেওয়া যায় বলতো? আর এস ও দেওয়া হয়ে গেছে। এই এন ড্যাশটা এখানে দিলাম আমি। ওকে, এন ড্যাশটা আমি এখানে দিলাম, ঠিক আছে? আর কিউ এন ড্যাশ, ত্রিভুজটা দেখো, আর কিউ এন ড্যাশ দেখতে পাচ্ছ ত্রিভুজটা? দেখো, ত্রিভুজ আর কিউ এন ড্যাশ থেকে পাই। আচ্ছা, কস মানে কি? ত্রিভুজ আর কিউ এন ড্যাশ থেকে পাই কোনটা? আর কিউ এন ড্যাশ, এই ত্রিভুজটা। ওকে, হ্যাঁ, এটা তো 90 ডিগ্রি কোণ, এটা তো 90 ডিগ্রি কোণ। হ্যাঁ, তাহলে এখানে, এখান থেকে এটা, এটা যদি 90 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি হয়, এটা যদি থিটা হয়, থিটার সাপেক্ষে এটা, থিটার সাপেক্ষে এটা কি বলতো? বিপরীত। থিটার সাপেক্ষে এই কোণটা তাহলে কি হবে? এই বাহুটা কি হবে? থিটার সাপেক্ষে, মনে রাখবে তোমরা, একটা জিনিস লিখে দিই তোমাদের। এটা কি সমকোণী ত্রিভুজ তো? এটা লম্ব, এটা কি 90 ডিগ্রি, এটা, এটা যদি থিটা হয় তখন এটা লম্ব, যদি এটা থিটা হয় এটা লম্ব, এটা ভূমি। ঠিক আছে, এখানে এটা, এটা থিটা R1, তাহলে এটা কি? লম্ব, আর এটা ভূমি। এবার দেখো, আমি বের করবো এখান থেকে cos R1 বের করবো, তোমার কোনো সমস্যা নেই। আমরা আগের দিন প্রমাণ করেছি কি I1 সমান ছিল কি I2, তাহলে এটা যদি I হয় এটাও কি I। আবার করেছিলাম R1 সমান কি ছিল? R2, প্রমাণ করে নিচ্ছি আমরা। তাহলে এখন বসে দিলাম এটা আর, এটা আর, ঠিক আছে? তাহলে এখান থেকে cos R বের করো, cos R। cos R মানে, cos মানে কি রে? ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা এখানটায়? কিউ এন ড্যাশ বাই লম্ব কোনটা? অতিভুজ, অতিভুজ, সরি, অতিভুজ হচ্ছে কিউ আর বা কিউ আর। আচ্ছা, বেদ কত ধরেছে এটা? এটা বেদ, তাহলে কিউ এন ড্যাশটা কি? কি তো এটা যদি, এটা কিউ এন ড্যাশটা আসলে কি বোঝাচ্ছে এখানটায়? বেদ বোঝাচ্ছে তো, কতটা চাওড়া। তাহলে এখানটায় আমি কিউ এন ড্যাশের জায়গায় লিখতে পারি টি বাই, কি লিখতে পারি? কিউ আর। ওকে, বা কিউ আর সমান কি লিখতে পারি? কিউ আর সমান লিখতে পারি কি বলতো? টি বাই কস আর, লিখতে পারি, লিখে দাও এটা, এটাকে অতিভুজ, এই তো কিউ আর অতিভুজ। এটাকে আমি রেখে দিলাম 1 নম্বর সমীকরণ করে। হ্যাঁ, ওকে, ইন্ডেক্স করে রেখে দিলাম। এরপর আরেকটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, দেখো আরেকটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, কোনটা? কোনটা বলতো? এই নাম দিলাম এইটা কিউ আর, নাম দিইনি এখনো পর্যন্ত। ও, ও দিয়ে নি তো? হ্যাঁ, কিউ আর ও, কিউ আর ও, কিউ আর ও, কিউ আর ও, এটা। তাহলে এটা 90 ডিগ্রি, এটাও তো একটা সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ কিউ আর, ত্রিভুজ কি থেকে পাই বলো? কিউ আর ও থেকে পাই। সবাইকে গুড মর্নিং, সুপ্রভাত। আচ্ছা, এই কোণটা কত তাহলে বলো? এটা
এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে বলতো? কে পারবে দেখি? এইটা কত? আই। তাহলে এটাও কত? এটা তো আর, এটা তাহলে কত হবে? আর মানে আই মাইনাস আর। আই মাইনাস আর, সেটা তো বলছি আমি। আই মাইনাস কি বলছি বোঝা যাচ্ছে? এটা তো সমান্তরাল লেখা রে বাবু, আর এটা তো লম্ব সমান্তরাল লেখা। তো এটা যদি এটা পরস্পর বিপরীত কোণ আর এটা আর, তাহলে এটা কত হবে? আই মাইনাস, এখান থেকে আমরা বের করবো সাইন আই মাইনাস আর কত হবে। তাহলে এটা থিটা এখানটায়, এটা এখানটা থিটা আই মাইনাস আর, তাহলে এবার সাইন আই মাইনাস আর বের করো। সাইন আই মাইনাস আর কত হবে বলো? কত হবে বলো? সাইন আই মাইনাস আর কি হবে? লম্ব বাই অতিভুজ। লম্ব কত এখানটায়? লম্ব কোনটা? এইটা হচ্ছে থিটা, থিটার সাপেক্ষে এইটা আরো, আরো তো এইটা থিটা, এটা থিটার সাপেক্ষে এটা লম্ব, বোঝার চেষ্টা করো। হ্যাঁ, আরো বাই অতিভুজ কোনটা? এই তো 90 ডিগ্রি বিপরীত বাহু কি হয়? 90 ডিগ্রি বিপরীত কি হয়? এটা 90 ডিগ্রি, তার বিপরীত কিউ আর। কিউ আর চেঞ্জ হবে না, কিউ আর। আরো মানে কি আবার? আরো মানে আবার কি? আরো ডি, ডি বুঝা যাচ্ছে? আরো মানে কি আবার? ডি, ডি বাই কিউ আর, তাই তো লিখতে পারি। এখান থেকে আমরা ডি সমান কি লিখতে পারি, বা কিউ আর সমান কি লিখতে পারি বলো? কিউ আর, কিউ আর সমান, এখান থেকে কিউ আর বের করছি, এখান থেকে কিউ আর বার করছি কি? কিউ আর সমান লিখবো ডি বাই সাইন আই ওয়ান মাইনাস আই মাইনাস আর। বোঝা গেছে? এবার দুটো তুলনা করো, দুটোকে কি করো? কোন দুটোকে? এটাও কিউ আর, এটাও কিউ আর, দুটো একই মান। এই দুটো কি সমান হয় পরস্পর? দেখো এবার 1 নম্বর 2 নম্বর থেকে পাই, 1 নম্বর আর 2 নম্বর থেকে পাই কোন দুটো? এই 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। কিউ আর সমান টি বাই কস আর, এটা কিউ আর সমান এইটা, তাহলে এই দুটো সমান আবার কি হবে? সমান হয়ে যাবে, সমান হয়ে যাবে টি বাই কস আর সমান ডি বাই সাইন আই মাইনাস আর। ওকে, এখান থেকে কার মান বের করতে হবে? ডি এর মান, পার্শ্ব সরণের মান। সিম্পল ব্যাপার। কত হবে? ডি সমান কত হবে তাহলে বলো? টি ইন্টু সাইন আই মাইনাস আর কোনাকুনি গুণ এইটা বাই কস আর, বাই কস আর হয়ে গেছে। এটা এইটাই তো পার্শ্ব সরণের মান আমরা করে দিলাম। কি করে দিলাম? পার্শ্ব সরণের মান করে দিলাম, বের করে দিলাম। ওকে, তুলে ফেলো শর্ট করে। প্রথমে কোন ত্রিভুজটা নিয়েছিলাম? আর কিউ এন ড্যাশ থেকে পাই এইটা 90 ডিগ্রি কোণ, আর এটা থিটা, থিটার সাপেক্ষে এটা লম্ব। তাহলে এখান থেকে আমরা বের করছি কি? প্রথমে কস আর, কস আর মানে ভূমি বাই অতিভুজ। ভূমি মানে কোনটা? কোনটা? কিউ এন ড্যাশ, অতিভুজ মানে কিউ আর। আবার তাই তো, কিউ আর তো, আবার কিউ এন ড্যাশ মানে আসলে কি? টি, স্ল্যাবটার থিকনেস বা বেধ। এখান থেকে কিউ আর বের করছি টি বাই কস আর। হ্যাঁ, ইজি ইজি। তারপর কোন ত্রিভুজটা? কিউ আর ও, কিউ আর ও বা আর ও কিউ থেকে পাই লম্বটা নিচ্ছে, এটা এখানে লম্ব তো, তাহলে এটা 90 ডিগ্রি কোণ। তাহলে এই কোণটা কত হবে? এবার বলেছি আমি, এটা যদি আই হয় পুরোটা, এটা আই, এটা আর হলে এটা কি হবে? আই মাইনাস আর। তাহলে এটা এখানে থিটা, থিটার সাপেক্ষে এটা লম্ব, থিটার সাপেক্ষে এটা লম্ব। আমি এবার বের করবো সাইন, সাইন থিটা বের করবো। সাইন থিটা, সাইন থিটা মানে কি? এখানটা সাইন আই মাইনাস আর, এখানে থিটাটা কি? আই মাইনাস আর। সাইন থিটা সাইন আই মাইনাস আর মানে কি হবে? লম্ব বাই লম্ব কোনটা? আরো, আরো বাই কিউ আর। কিউ আর কোনটা? এইটা অতিভুজ, অতিভুজ। আবার আরো মানে কি? ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট, পার্শ্ব সরণ। এখান থেকে কিউ আর বের করছি ডি বাই সাইন আই মাইনাস আর। তাহলে এখানেও কিউ আর সমান এইটা, এখানেও কিউ আর সমান এইটা। দুটোকে আমি করেছি 1 নম্বর 2 নম্বর থেকে পাই, এটা ডি এর মান বের করে নিয়েছি আমরা। সাবাস। This is the formula of the পার্শ্ব সরণ।
দিস ইজ দ্য ভার্ব বলতে ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। পার্শ্ব সরণের এটা কি পার্শ্ব সরণের গাণিতিক রূপ। তোমাদের ইকুয়েশনটা করে দেখিয়ে দিলাম আমি, গাণিতিক রূপ ইকুয়েশনটা তোমাদের বের করে দেখিয়ে দিলাম। এবার মুছে দিচ্ছি আমি। এবার আমরা কি করব, যদি আপাতন কোণ খুবই ক্ষুদ্র হয় তখন পার্শ্ব সরণের মান কেমন হবে, একটু চেঞ্জ হবে। হ্যাঁ, আলটিমেট আমরা পার্শ্ব সরণের মানটা কি বললাম, ডি সমান কি বললাম, টি ইন্টু সাইন I মাইনাস আর বাই কস আর। যদি এবার বলা আছে শর্ত কি, এবার যেটা দেখাচ্ছে একটু 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 একই জিনিস, যদি আপাতন কোণের মান খুবই কম হয়, আই যদি খুবই কম হয়, যদি আলো রশ্মি মনে করো খুবই কম কোণে পড়ছে, যদি আপাতন কোণের মান, এবার কি করবো আমরা, যদি আপাতন কোণের মান খুবই ক্ষুদ্র হয় তখন ডি এর মান কেমন হবে, তখন ডি এর মান একটু পরিবর্তন হবে। ঠিক আছে, যদি আপাতন কোণের মান খুবই ক্ষুদ্র হচ্ছে মানে থিটা সমান খুবই কম, থিটার মানটা মানে থিটা মানে কি, এখানে আই, এখানটা আই, এখানে আই, থিটা আই মানে কি, এখানে আপাতন কোণ কোনটা, আই। এই কোণটা যদি খুবই কম কোণে পড়ে, আপাতন কোণের মানটা যদি খুবই কম হয়, কত 0 ডিগ্রি থেকে প্রায় 5 ডিগ্রির মধ্যে যদি হয়, যদি আই এর মানটা 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রির মধ্যে হয় তখন কেমন হয়, মনে রাখবে তোমরা কিছু জিনিস মনে রাখবে, কি যে যখন থিটার মান 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রির মধ্যে, তখন সাইন আই সমান হবে কত, আই। ঠিক আছে, মানে সাইন 5 ডিগ্রির মান হবে 5 ডিগ্রি। ঠিক আছে, বুঝতে পারছি কি বলছিলাম। আর কস আই এর মান হবে, কস আই এর মান কত হবে 1, কত আই এর মান কত হবে 1। ঠিক আছে, এই কনসেপ্ট কাজে লাগবে এবার। হ্যাঁ, তাহলে মান বসো, তাহলে এখান থেকে বসাও, এটাই বসাও। কি বললাম আমি, যখন ভাবলাম কি যদি আপাতন কোণের মানটা খুবই ক্ষুদ্র, কত আপাতন কোণের মানটা কত 0 থেকে 5 ডিগ্রির মধ্যে, তখন সাইন আই কত হবে আই, আর কস আই হবে 1। তাহলে বসাও, তাহলে ডি সমান কত হচ্ছে, তাহলে ডি সমান টি ইন্টু তখন সাইন আই মাইনাস আর কত হবে, তাহলে আই মানে কোনটা, তাহলে এখানে আইটা কোনটা, আই মাইনাস আর কস, আবার আর যেহেতু আইও ছোট, যেহেতু আই ছোট, আই যদি খুব ছোট তাহলে আরও কি হবে, ছোট হবে। আই আপাতন কোণ ছোট, প্রতিসরণ করো ছোট, তাহলে কস আর সমান কত হবে, তাহলে 1 কস আর, আই ছোট হলে এবার আরো তো ছোট, মানে কস আরও প্রায় কত হবে 1 হবে। ঠিক আছে, এখন একটু বাকি আছে, ধরো এটা পেলাম আমরা, এটা পেলাম। এবার কোথায়, কোন জায়গায়, কিউ বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করো। কিউ বিন্দুতে কি করো, স্নেলের সূত্র, কিউ বিন্দুতে, কেন এখানে প্রতিসরণ হচ্ছে তো, প্রতিসরণের সময় কোন সূত্র কাজে লাগে, স্নেলের সূত্র। কিউ বিন্দুতে স্নেলের সূত্র লাগাও, স্নেলের সূত্র কাজে লাগাও। কি হয়, স্নেলের সূত্র কি ছিল, সাইন আই বাই সাইন আর, এখানে সাইন আই বাই সাইন আর, কোনো সমস্যা নেই। সমান কি হয়, ধ্রুবক, মানে সেটা প্রতিসরাঙ্ক হয়। কোন মাধ্যমে প্রতিসরাঙ্ক, যে মাধ্যমে প্রবেশ করছে তার প্রতিসরাঙ্ক। ধরলাম এটা 1 নম্বর মাধ্যম, এটা 2 নম্বর মাধ্যম, মানে কার প্রতিসরাঙ্ক হবে 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই, বা বলতে পারো মিউ জি এ, বলতে পারো কি বলতে পারো, কি বলতে পারো এটাকে, জি মানে গ্লাস, কাঁচের প্রতিসরাঙ্ক কার সাপেক্ষে, এয়ার এর সাপেক্ষে। ঠিক আছে, বুঝতে পেরেছো। বা এটাকে আমি আবার লিখতে পারি সাইন আই বাই সাইন আর সমান, আমরা লিখতে পারি এটাকে মানে কি মিউ জি বাই মিউ এ। আমরা আগে বলেছি এগুলো। হ্যাঁ, এখানে সাইন আই সমান কত হয়, মানে আই, সাইন আর মানে কি হবে, আর 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 সাইন মানে আই, কস হলে 1, সাইন আই এর মান হবে আই, তাহলে সাইন আর এর মান হবে আর, কস হলে 1 হবে, সমান
মিউ জি বাই মিউ এ, কোনাকুনি গুণ করো। দরকার নেই কোনাকুনি গুণ করার দরকার নেই, হয়ে গেছে যেহেতু আমার, তাই না? কিন্তু হয়ে গেছে আর করবার দরকার নেই। তাহলে এখানটা একটা কাজ করো, আই মাইনাস আর হচ্ছে তো, আই মাইনাস আর হচ্ছে তো, আর মাইনাস আই করো, কি করো এটা আর মাইনাস আর। তাহলে আমি এখানটা কেমন করে দিই, ডি সমান দেখেন এখান থেকে আই কমন নাও তো, ভিতর থেকে আই কমন নাও। আই যদি কমন নেই কেমন আসে বলো তো, 1 মাইনাস আর বাই হবে 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 হবে। এখানে তো আই নেই, এখানে আই ছিল, আই কমন নিচ্ছি আমি ভিতর থেকে, এখানে আই ছিল, আই কমন নিচ্ছি মানে এটা কি 1, কিন্তু এখানে তো আই নেই, তার জন্য কি করতে হচ্ছে, বাই করতে হচ্ছে আই। তাহলে এখানে আর বাই আই করতে হবে, আর বাই আই মানে কি হবে, এটা উল্টাতে হবে, মিউ এ বাই মিউ জি, বা আর বাই আই সমান লিখতে পারি এটাকে মিউ জি বাই মিউ এ, হতে পারে। কি করছি, মিউ এটাকে নিচে লিখেছি, তাহলে এটা 1 বাই লিখতে হবে, বা আর আই সমান আমরা লিখবো 1 বাই, এটা মানে আবার কি মিউ জি মানে বাই মিউ এ মানে কি মিউ জি এ, হয়েছে? মান বসিয়ে দাও, তাহলে ডি সমান হলো টি ইন্টু আই 1 মাইনাস আর বাই আই এর মান কত, আর বাই আই এর মান কত, মানে কাঁচের প্রতিসরাঙ্ক। ব্যাপক সূত্র নিয়ে চলে এলাম আমরা, একটা দারুণ একটা সূত্র নিয়ে চলে এলাম, এটা হয়ে গেছে, তুলে ভালো, এটা ক্লিয়ার হয়েছে? এটা আমরা কি করলাম, যদি আপাতন কোণ কি হয়, খুবই ক্ষুদ্র, যদি আপাতন কোণটা কি হয়, খুবই ক্ষুদ্র হয়, ক্ষুদ্র মানে এই আপাতন কোণটা যখন কত হবে, 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রির মধ্যে, তখন একটা ফর্মুলা মনে রাখবে, তোমাদের ত্রিকোণমিতির একটা ফর্মুলা, ত্রিকোণমিতির ফর্মুলা স্যার করাবে হয়তো, যে সাইন আই এর মান যখন খুবই ক্ষুদ্র হবে, মানে 0 থেকে 5 এর মধ্যে হবে, তখন সেটা হবে কি আই হবে, মানে সাইন 1 ডিগ্রির মান কত হবে, প্রায় 1, আর কসের মান হবে কি 1, ঠিক আছে, কসের মান হবে 1, আর কস যদি আই যদি ক্ষুদ্র হয়, আরও কি হবে ক্ষুদ্র, তাই কস আর এর মানও হবে কি 1। এবার আমরা জানি, প্রমাণ করেছি এটা, ডি সমান টি ইন্টু আই মাইনাস আর, টি ইন্টু সাইন আই মাইনাস আর বাই কস আর। তাহলে এখানে সাইন আই মাইনাস আর কত, ক্ষুদ্র তো, এটা আই, এটা তো আর, এটা তো আপাতন করে বলতে পারো, এটা আই মাইনাস আর, এটা তো ক্ষুদ্র, তাহলে সাইন আই কত, আই তো, তাহলে এখানে সাইন আই মানে কোনটা, এটা আই মাইনাস আর, তাহলে আই মাইনাস আর, আর কস কত আর তো, কস আর এর মান কত হয়, কসের মান কত হয় 1, তাহলে 1 বসিয়েছি আমি। ওকে, তারপর কি করেছি আমরা, এখানটায় ভিতর থেকে আই কমন নিয়েছি, ভিতর থেকে আই কমন নিয়েছি, তা টি ইন্টু আই কমন নিলে এখানে আই আছে, তার এখানে 1 থাকবে, মাইনাস এখানে আই তো নেই, তার জন্য আই আর বাই কি হয়ে গেছে আই। এবার এই আর বাই আই এর মানটা আমরা বের করছি, কিভাবে বের করছি, প্রতিসরণ হচ্ছে, যেহেতু প্রতিসরণ হচ্ছে, তার জন্য আমরা কোথায় প্রতিসরণ হচ্ছে, কিউতে আমরা স্নেলের ল কি করলাম, অ্যাপ্লাই করলাম, স্নেলের ল অ্যাপ্লাই করলাম। ওকে বসাও, স্নেলের ল কি, সাইন আই বাই আর, সাইন আই বাই সাইন আর সমান কি মিউ বা ধ্রুবক, সাইন আই বাই সাইন আর সমান ধ্রুবক মানে কি প্রতিসরাঙ্ক, তো ধ্রুবকটাই কি বলি আমরা, কার প্রতিসরাঙ্ক, কোন মাথায় প্রবেশ করছে, কাঁচের প্রতিসরাঙ্ক মিউ জি এ, সাইন আই বাই সাইন আর সমান মিউ জি এ কে আবার আমরা কেমন ভাবে লিখে বলেছি, মিউ জি বাই মিউ এ। আবার বলেছি সাইন আই এর মান কত হয়, যদি আইটা তো ছোট, তাহলে সাইন আই এর মান কত হবে আই, বা সাইন আর এর মান কত হবে আর, তাহলে আই বাই আর মিউ জি বাই মিউ এ। আমাকে বের করতে হবে কোনটা, আর বাই আই করো, উল্টে দাও, তাহলে এটা মিউ এ বাই মিউ জি হবে। এইটাকে কি করো, এই মিউ এটাকে কি করো, এবার নিচে লেখো, তাহলে নিচে লিখলে কি করতে হবে, এটাকে ভাগ করতে হবে, মিউ জি বাই মিউ এ ভাগ আকারে লিখবো আর কি, আর মিউ এ বাই মিউ জি মানে আসলে কি কাঁচের প্রতিসরাঙ্ক। এইটাকে তো আমরা এইটাকে যদি এইভাবে লিখি, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, এইটাকে যদি আমরা এইভাবে লিখি, তাই তো, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, উল্টোটা হচ্ছে আবার কাঁচের প্রতিসরাঙ্ক তাহলে আর বাই আই এর মানটা আমি এখানটা বসিয়ে দিয়েছি। তাহলে দেখতে পাচ্ছি আমরা
পার্শ্ব সরণের মান কার কার বিষয়ের উপর নির্ভর করে? এক কি থিকনেস, এক কি আপাতন কোণ, আর একটা কার উপর নির্ভর করছে? এটা কি কাঁচের প্রতিসরাঙ্ক বা কাঁচের উপাদানের প্রতিসরাঙ্ক। ওকে, ক্লিয়ার, লিখে দিচ্ছি আমি এটা। চলো, এটা কি কন্ডিশন করলাম আমি? যদি আপাতন কোণের মান কি হয়? খুবই ক্ষুদ্র হয়। এবার আমরা করবো প্রিজম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি বেদ বাড়ে, সরি যদি বেদ বাড়ে তাহলে পার্শ্ব সরণের মান কি হবে? যদি আই বাড়ে, যদি ব্যস্ত সম্পর্ক আছে, যদি আই বাড়ে, আপাতন কোণ বাড়ে, তাহলে পার্শ্ব সরণের মানও, যদি আই এর মান কমতে থাকে তাহলে পার্শ্ব সরণের মানও কি হবে? যদি 0 ডিগ্রি হয় পার্শ্ব সরণের মান, যদি আপাতন কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে পার্শ্ব সরণ কত হবে? প্রশ্ন, এটা প্রশ্ন। কাঁচের ফলকে কত ডিগ্রি কোণে আপতিত হলে বা পার্শ্ব সরণের কাঁচের ফলকে পার্শ্ব সরণের মান কখন শূন্য হবে? যখন আপাতন কোণ শূন্য হবে। তোমরা এবার হেডিং দাও বাচ্চা লোক, কাঁচের ফলকে পার্শ্ব সরণের মান যে সমস্ত বিষয়ের ওপর নির্ভর করে। ঠিক আছে, 1 নম্বর কি কি পেয়েছি? সূত্রটা কি পেয়েছিলাম? ডি সমান কি পেয়েছিলাম? একটা পেয়েছিলাম টি সমান টি ইন্টু সাইন আই মাইনাস আর, এটা কি কস আর, আর ডি সমান কি পেয়েছিলাম? টি ইন্টু আই 1 মাইনাস 1 বাই জলের কাঁচের প্রতিসরাঙ্ক, সরি। তাহলে 1 নম্বর কি দেখতে পাচ্ছি? কাঁচের কি বেধ বা কাঁচের ফলকের বেধ মানে ডি, সরি ডি না টি। দেখো টি যত বাড়বে বেধ কি হবে? তত বাড়বে। কাঁচের যত থিকনেস বাড়বে, বা বেধ বাড়বে, ডি কত হবে? তাহলে বাড়বে। 2 নম্বর, তারপর কি আছে? আই, এটা আই রে না, আই তো, আই মানে আপাতন কোণ, আলোক রশ্মির আপাতন কোণ মানে আই। যত আই বাড়বে, যত আই বাড়বে বেধও তত বাড়বে। যদি আই কমে বেধ তত কি হবে? কমবে। যদি আই সমান 0 হয়, যদি আপাতন কোণ সমান 0 হয়, তাহলে পার্শ্ব সরণের মান কি হবে? 0। পরীক্ষা পড়বে এটা, শর্ট প্রশ্ন। কাঁচের ফলকে পার্শ্ব সরণের মান কখন 0 হবে? যখন আপাতন কোণ 0 হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রশ্ন লিখে দাও না রে, প্রশ্ন লিখে রাখো না হলে তোমরা। কাঁচের ফলকে পার্শ্ব সরণের মান কখন 0 হবে? যখন আপাতন কোণ 0 হবে। আচ্ছা লিখে দিচ্ছি এখানটা, কাঁচের ফলকে পার্শ্ব সরণের মান কখন 0 হবে? পার্শ্ব সরণের মান কখন 0 হবে হয়? উত্তর কি হবে বললাম আমি? যখন আপাতন কোণ বা আই 0 হয়। 3 নম্বর বললাম কি? কাঁচের প্রতিসরাঙ্ক। মিউ জি। ব্যাস, এবার আমরা করব প্রিজম। ওকে, এই প্রশ্নটা লিখে রাখবে। আমরা করলাম এখন পার্শ্ব সরণের মান নির্ণয় করলাম। একটা কি টি ইন্টু সাইন আই মাইনাস আর বাই কস আর, এটা কোন ক্ষেত্রে? ফর অল অ্যাঙ্গেল। আর এটা কি পেলাম? টি ইন্টু আই হোল ইন্টু 1 মাইনাস 1 বাই জি, 1 বাই মিউ জি মানে কাঁচের প্রতিসরাঙ্ক। এটা কি? ফর স্মল অ্যাঙ্গেল, ক্ষুদ্র কোণের জন্য। এবার আমরা করব কি? প্রিজম।
প্রিজমটা দেখবে, প্রিজমটা পড়ে পরীক্ষা, এবারে টেস্ট ওদের পরীক্ষা পড়েছে, প্রিজমটা পরীক্ষা পড়বে। এবার আমাদের টপিক প্রিজম। প্রিজম কেমন দেখতে হয় দেখো, ছবি আঁকবে, প্রিজমের ছবি আঁকবে, প্রিজম কেমন দেখতে হয় দেখো। পুরোটা কাঁচের, নিরেট কাঁচের এরকম একটা জিনিস। প্রিজম কেমন দেখতে পাচ্ছ তোমরা? প্রিজমকে দেখতে কিরকম? এটা নিরেট কাঁচের তৈরি, পুরো নিরেট কাঁচ, মানে নিরেট কাঁচ মানে কি কোনো ফাঁপা নেই। এর তলগুলো নাম দিলাম আমি এ বি সি ডি ই এফ, এরকম এরকম পুরো নিরেট হয়, ঠিক আছে। এখানে কটা তল, কটা ত্রিভুজের, এখানে এই প্রিজমে কটা ত্রিভুজাকার তল আছে বলো দেখো। ত্রিভুজাকার তল, ত্রিভুজাকার তল, ত্রিভুজাকার তল দুটো, দুটো দুটো আছে, কটা আছে? দুটি। কি কি আছে বলো দেখি ত্রিভুজাকার দুটো? এ বি সি ই এফ ডি, হ্যাঁ ও ই এফ ডি। আর আয়তকার তল, আয়তকার তল সমান কটা? তিনটি দেখতে পাচ্ছি তো, তিনটি। কোনটা কোনটা দেখো, এ পারে একটা, এই পারে একটা, এই পারে একটা, এই পারে একটা, একটা, এই পারে 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 একটা, নিচে একটা। এই পারে একটা কি আছে? এই পারে একটা কি আছে? এ সি ডি ই। আর একটা সি পারে একটা এ বি এফ ই, নিচে একটা বি এফ, বি সি ডি এফ, বি সি ডি এফ। বলছে একটা, বলছে প্রিজমের দুটো তল হয় প্রতিসারক তল। প্রিজমের দুটো তল হবে কি? প্রতিসারক তল। একটা তলে আলো পড়বে, আর একটা তল দিয়ে আলো বেরোবে। যদি এই তলে, এই তো দুটো তল, এই তল তো, এই তো, এক পাশের তলে আলো পড়বে, আর এক পাশ দিয়ে বেরোবে। প্রতিসারক তল, প্রিজমের দুটো তল হয় প্রতিসারক তল। এক নম্বর দেখো প্রতিসারক তল, প্রতিসারক তল। প্রতিসারক তল কোনগুলো? প্রিজমের প্রতিসারক তল কোনগুলো বলে এবার দেখি, কোনটা কোনটা রে? এই এপারেরটা, এই পারেরটা, এই পারেরটা, আর এই পারেরটা। যে তলে আলো পড়বে আর যে তল দিয়ে আলো বেরিয়ে যাবে। কোনটা কোনটা প্রতিসারক তল লিখে বেরিয়ে আমি, কোন দুটো রে? এ বি এফ ই, এ বি এফ ই, এটা হচ্ছে প্রতিসারক তল। আর একটা হচ্ছে এ সি ডি, এ বি এফ ই, আর একটা এ সি ডি ই, এ সি ডি ই। এটা এদেরকে প্রতিসারক তল বলা হচ্ছে কেন? এখানটা আলোর প্রতিসরণ হবে, মানে একটা তলে আলো পড়বে আর একটা তল দিয়ে আলো বেরোবে। আলোর প্রতিসরণ হয় এই তলে। কি হয়? আলোর প্রতিসরণ হয়, আলোর প্রতিসরণ হয়, আলোর প্রতিসরণ হয় এই দুটো তলে। এবার একটা ভালো জিনিস দেখো, প্রিজম কোণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রিজম কোণ, প্রিজম কোণ, প্রিজম কোণ কি জিনিস? কোনটা বলতো? দুটো প্রতিসারক তলের মাঝের কোণ, দুটো প্রতিসারক তলের মাঝের কোণ। এইটা একটা প্রতিসারক তল আর একটা প্রতিসারক তল, তাহলে মাঝের কোণ কোনটা? এ, এইটা তো, এটা বলতে পারো এ। প্রিজমের প্রতিসারক তল কোনটা? প্রিজম কোণ কোনটা? কোণ এটাকে বলা হচ্ছে প্রিজম, প্রিজম কোণ। দুটো প্রতিসারক তলের মাঝের কোণ। এই যে এটা একটা প্রতিসারক তল, সে একটা প্রতিসারক তল আছে, এর মাঝের কোণ হচ্ছে প্রিজম কোণ। প্রিজম কোণ মানে প্রিজমের দুটি প্রতিসারক তলের মাঝের মধ্যবর্তী কোণ। প্রিজমের দুটি প্রতিসারক তলের মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ হলো প্রিজম কোণ। প্রিজমের দুটি মধ্যবর্তী কোণ হলো, প্রিজমের দুটি প্রতিসারক তলের মধ্যবর্তী কোণ হলো প্রিজম কোণ। প্রিজমের দুটি প্রতিসারক তলের, এই দুটো তলের মধ্যবর্তী কোণ হচ্ছে কি? প্রতিসারক তল। হ্যাঁ, কোথায় কোথাও দিতে পারে, একটাই দেখ। আমরা প্রিজমে আলোর প্রতিসরণ করবো, তো প্রিজমে আলোর প্রতিসরণ করব,
আমরা প্রিজমটাকে আঁকবো এইভাবে, ঠিক আছে, এ বি সি, এইটা হচ্ছে প্রিজম কোণ। হ্যাঁ, প্রিজমের এই ছবি এঁকে আমরা প্রিজমের প্রতিসারণ দেখাতে পারবো না, কারণ অনেক ডিফিকাল্টি এসে যাবে, ঠিক আছে। তার জন্য আমরা কেমন ছবি আঁকবো, যেমন আমরা কাঁচের স্ল্যাবেরও করেছিলাম, কাঁচের স্ল্যাবের করেছিলাম তো, কি বলছি আমি, প্রিজমে যদি কোনো বহুবর্ণী আলো পড়ে, প্রথম তলে আলোর বিচ্ছুরণ ও প্রতিসরণ হয়। কি হয়? আলোর বিচ্ছুরণ ও প্রতিসরণ হয়। প্রথম, এটা আমি পরে করাবো, যখন আলোর বিচ্ছুরণ পড়াবো বলে দেবো। হ্যাঁ, জাস্ট এটা শর্ট প্রশ্ন লিখে দিচ্ছি, আমি শর্ট প্রশ্নের জন্য লিখে দিচ্ছি। আমি এখন যেটা কি করছি, শর্ট প্রশ্নের জন্য লিখে দিচ্ছি। প্রিজমের প্রথম তলে, প্রথম প্রতিসারক তলে প্রিজমের, মনে রাখবে প্রিজমের, তোমরা মনে রাখবে প্রিজমের প্রথম প্রতিসারক তলে, প্রতিসারক তলে বহুবর্ণী আলোর, মানে সাদা বর্ণ, মানে সাদা বর্ণ তো 7টা আলো নিয়ে গঠিত, 7টা বর্ণ নিয়ে গঠিত। যদি 7টা বর্ণ আলো বলে সাদা আলো ফেলি এখানটায়, প্রথম প্রতিসারক তলে, প্রথম প্রতিসারক তলেই সাদা আলো কি হবে, 7টা বর্ণে ভেঙে যাবে। হ্যাঁ, কি বলা আছে, প্রিজমের প্রথম প্রতিসারক তল, যেটা আলো পড়ছে, যেটা আলো ফেলছি আমি, সেই তলেই আর বহুবর্ণী আলোর কি হয়, বিচ্ছুরণ হয়। বহুবর্ণী আলোর বিচ্ছুরণ হয়। কি বলে এটা, বিচ্ছুরণ বলে ওটাকে, পরে পড়ানো হবে, পরে। হ্যাঁ, প্রথম তলে, যে তলে আলো পড়ছে, যে তলে আলো ফেলবো আমি, ব্যাস খতম, সোজা কথা। ওটা প্রথম প্রতিসারক তল, যে তলে আলো ফেলবো আমরা, সেটা হচ্ছে প্রথম প্রতিসারক তল। আমরা যদি এই পারে আলো ফেলি, তাহলে এই পার দিয়ে বেরোবে। আমরা যদি এই পারে আলো ফেলি, তাহলে এই পার দিয়ে বেরোবে। তাহলে এটা প্রথম প্রতিসারক তল, এটা দ্বিতীয় প্রতিসারক তল। তখন এই তলে ঢোকার সঙ্গে সঙ্গে, এই তল থেকে ঢোকার সঙ্গে সঙ্গে আলো বিচ্ছুরণ হবে, আলোর বিচ্ছুরণ হবে। বলছে প্রিজমের প্রথম প্রতিসারক তলে বহুবর্ণী আলোর বিচ্ছুরণ হয়, বিচ্ছুরণ ও প্রতিসরণ হয়, প্রতিসরণও হয়, নাহলে হবে না তো। আলো কাঁচ থেকে বায়ু থেকে কাঁচে ঢুকছে, মানে প্রতিসরণ তো হবেই, সঙ্গে সঙ্গে কি হবে, বিচ্ছুরণ হবে। প্রিজমের প্রথম প্রতিসারক তলে বহুবর্ণী আলোর বিচ্ছুরণ হয়। 2 নম্বর, প্রিজমের দ্বিতীয় প্রতিসারক তলে শুধুমাত্র প্রতিসরণ হয়, শুধুমাত্র প্রতিসরণ হয়। এবার আমরা কি করব, প্রিজমে আলোর প্রতিসরণকে আমরা দেখব, ঠিক আছে। প্রিজমে আলোর প্রতিসরণকে আমরা এক্সপেরিমেন্ট করব এখন, কেমন প্রতিসরণ হচ্ছে, কি হচ্ছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, প্রিজমে আলোর প্রতিসরণ দেখব। এবার আমরা প্রিজমে আলোর প্রতিসরণ এক্সপ্লেন করব বা এক্সপেরিমেন্ট করব। প্রশ্ন পড়বে এখান থেকে, তো প্রশ্ন পড়বে তো, প্রিজমের কোন তলে আলোর বিচ্ছুরণ হয়, প্রিজমের কোন তলে আলোর বিচ্ছুরণ হয়, প্রথম প্রতিসারক তলে। আর দ্বিতীয় প্রতিসারক তলে শুধুমাত্র কি হয়, প্রতিসরণ হয়। একটি সমবাহু প্রিজমের প্রিজম কোণ কত, প্রশ্ন, একটি প্রশ্ন দিলাম, একটা প্রশ্ন, একটি সমবাহু প্রিজমের, একটি সমবাহু প্রিজমের প্রিজম কোণ কত, কত রে, একটি সমবাহু প্রিজমের প্রিজম কোণ কত বলো। হ্যাঁ, 90 ডিগ্রি। প্রিজম কোণ তো একটা সমবাহু ত্রিভুজের 60 ডিগ্রি, 60 ডিগ্রি। একটি সমবাহু ত্রিভুজের প্রিজম কোণ হবে 60 ডিগ্রি। বোঝা যাচ্ছে কেন? সমবাহু ত্রিভুজ মানে কি, 3টি বাহু, যে প্রিজমের 3টি বাহু সমান, তাহলে 3টে কোণও কি হবে, সমান হবে। 3টে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে একটা কোণ কত, 60 ডিগ্রি। প্রশ্ন, এটা ভালো প্রশ্ন। একটি সমবাহু প্রিজমের প্রিজম কোণ হবে 60 ডিগ্রি। সরি, প্রিজমে আলোর যখন প্রতিসরণ হয়, প্রিজমে যখন আলোর প্রতিসরণ হয়, তখন আলোর রশ্মির কি হয়, চ্যুতি হয়। সবাই প্রিজম আঁকো একটা, এ বি সি, না সোজা করে আঁকো, আমার রেখে গেছে তোমার বাকি। এ বি সি একটা প্রিজম বলেছে। যদি আমরা প্রিজমে আলো রশ্মি ফেলি, একটা প্রিজমে আলো রশ্মি ফেললাম আমি এরকম, কি করলাম প্রিজমে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, প্রিজমে আলোর রশ্মি ফেললাম। আমরা এখন করছি প্রিজমে আলোর প্রতিসরণ দেখব, ঠিক আছে। আলোর রশ্মি ফেললাম, তার জন্য কি হয়, আলোর প্রিজম, সরি প্রিজমে আলোর রশ্মি কি হয়,
চ্যুতি হয়। প্রিজমে আলোর রশ্মি ফেললাম আমি, কি হবে? আলোর রশ্মি কি যাবে? সোজা যাওয়ার কথা ছিল, কেমন যাবে দেখি আমরা, নাকি? সোজা যাওয়ার কথা ছিল, কেমন যায় দেখা যাক, নাকি? মেন পথ, এটা মেন পথ, আমাকে কি আনতে হবে, টানতে হবে অবিলম্ব। কোথায় আলো পড়েছে? এখানটায়, এই জায়গাটা আলো পড়েছে, এই জায়গাটা আলো পড়েছে। তাহলে এই তল, এইটা তল, তাই তো? এইটা তল। তাহলে এখানটা কি করবো? এই তলের উপর আমরা একটা অবিলম্ব টানবো, ঠিক আছে? এই রশ্মিটার নাম দিলাম আমি পি কিউ রশ্মি ফেললাম। এটা কি? অভিলম্ব। অভিলম্ব ডট ডট দিতে পারে, এগুলো ডট 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 ডট, ঠিক আছে? অবিলম্ব কেমন টানবে? এই তল, এর উপর লম্ব, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এখানটা আলোর প্রতিসরণ হবে। আলোর রশ্মি কোথা থেকে যাচ্ছে? বায়ু থেকে কাছে যাচ্ছে। তাহলে কি হবে? অবিলম্ব থেকে কি হবে? দূরে সরে যাবে। মানে মানে অবিলম্ব কোনটা? অবিলম্ব সই দূরে সরে যাবে, অবিলম্বের দিকে সরে আসবে, অবিলম্বের দিকে সরে আসবে। মানে এটা অবিলম্ব, তার দিকে মনে হয় এরকম করে সরে এলো, মনে করো আমি, হ্যাঁ এটা দিলাম আর, এটা কি দিলাম? আর পি কিউ, সেই একই রকম নাম দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে? আগেরটা যেমন নাম দিয়েছিলাম, পি কিউ ছিল, আর ছিল। আবার এখানে আলো পড়লো, তাহলে এখানে আবার কি করতে হবে? এখানে কি করতে হবে? অবিলম্ব টানতে হবে। এটা তল, অংশে করবে, অবিটা তল, এটা তল, অবিলম্ব তল এরকম হবে। হয়েছে? আই টানলাম আমি, অবিলম্ব হলো। আবার কাছ থেকে বায়ুতে যাবে, তাহলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, কারণ ঘন থেকে লঘু। এই এস, এটা কি? এস, বোঝা গেছে? এটা হচ্ছে প্রিজমের আলোর প্রতিসরণ দেখালাম আমি। এটা প্রিজমের পথ পি কিউ আর এস, এটা প্রিজমের আলোর প্রতিপদ, এটা কি? পি কিউ আর এস। পি কিউটা কি এখানটায়? পি কিউটা কি এখানটায়? আপাতিত রশ্মি। প্রিজমে আপতিত রশ্মি কোনটা? পি কিউ। পি কিউটা কি? প্রিজমে আপাতিত রশ্মি, ওকে। আর এসটা কি? আর এসটা নাম দিলাম আমি নির্গত রশ্মি। এই কোনটা নাম দিলাম, এটা অন্য কালিতে দেই। এবার এটা আপাতিত রশ্মি আর এটা অবিলম্ব, এর মাঝের কোণকে কি নাম দেবো? আপাতন কোণ। কি দেবো এটা? আই ওয়ান। আই ওয়ান দিলাম। তাহলে এটা অবিলম্ব আর এটা কি? প্রতিশ্রিত রশ্মি। অবিলম্ব কোনটা? এইটা, আর এটা প্রতিশ্রিত রশ্মি। তাহলে এটা কি? কোনটা কি? আর ওয়ান। প্রথম প্রতিসরণ কোণ, প্রথম প্রতিসরণ কোণ আর ওয়ান। কি হচ্ছে? মাথায় ঢুকছে? দেখো, এটা তো পি কিউ আপাতিত রশ্মি, এটা তো অবিলম্ব, তার মাঝের কোণ আপাতিত রশ্মি আর অবিলম্বের মাঝের কোণ আপাতন কোণ, প্রথম আপাতন কোণ, ঠিক আছে? তারপর এটা অবিলম্ব, এটা প্রতিসরিত রশ্মি, তার মাঝের কোণ প্রতিসরণ কোণ। তারপর এই রশ্মিটা আবার এই তলে পড়ছে, এই প্রতিসরিত রশ্মিটা আবার কোন তলে পড়ছে? এসি তলে পড়ছে। এসি তলে পড়লে এইটা অবিলম্ব, আর এটা কি? আর টু, এটা বলতে পারি দ্বিতীয় আপাতন কোণ। এই তলের ক্ষেত্রে এই রশ্মিটা আপাতন কোণ, আপাতিত রশ্মি। এই এসি তলের ক্ষেত্রে এই রশ্মিটা যেটা পড়ছে সেটা হচ্ছে দ্বিতীয় আপাতিত রশ্মি বা আপাতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি। এই তলের ক্ষেত্রে এটা আপাতিত রশ্মি, এসি তলের ক্ষেত্রে এই রশ্মিটা আপাতিত রশ্মি। তাহলে এটা হবে দ্বিতীয় আপতন কোণ, ঠিক আছে? তারপর 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 এই যে এটা, এই কোণটা দেখো অবিলম্ব, এটা আপাতন কোণের সাইনটা আই। এখানে এখানে আর দেবো, আমি ভিতরে আছে না, আর দেবো, হ্যাঁ প্রতিসরণ মধ্যে আছে। আগের দিন দিলাম তো এরকম, আগের দিন দিলাম তো এরকম, এতে দিয়েছে, ভালো করে দেখবে। তাহলে এইটা অবিলম্ব, এটা কি? দীর্ঘত রশ্মি, তাদের মাঝের কোণ আই টু, এটাকে বলা হয় নির্গমন কোণ। আচ্ছা কিছু লিখে দিই নাকি এগুলো? এখানটায় কোন কোণটা? আর ওয়ান, তাই তো? আর ওয়ানটা কি? আমরা বলছি আর ওয়ানটা কি? প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ, ওকে।
তারপর আর টুটা কি? দ্বিতীয় আপাতন কোণ। দ্বিতীয়, এখানে ব্র্যাকেটে পি কিউটা কি লিখতে পারো? এবি তলে। কি লিখতে পারো এখানটায়? ব্র্যাকেট লিখতে পারো এবিটা, এবি যে আপাতিত রশ্মিটা এবি তলে পড়েছে। আর টুটা কি বলা হচ্ছে এখানে? আর টু কোনটা? এই কোনটা দ্বিতীয় আপতন কোণ বলবো এটাকে আমরা, দ্বিতীয় আপতন কোণ। দ্বিতীয় আপতন কোণ কোন তলে? এটা এসি তলে। এসি তলে দ্বিতীয় আপতন কোণ। আচ্ছা এটাই বলিনি না, আই ওয়ানটা বলিনি না বাবা? আই ওয়ানটা কি? প্রথম আপতন কোণ। প্রথম আপতন কোণ কোন তলে? এবি তলে। এটা এবি তলে লেখো, হ্যাঁ, এখানে এবি তলে না দিলেও চলবে। আবার আই টুটা কি? নির্গমন কোণ, মানে প্রিজম থেকে বেরিয়ে যাচ্ছে, নির্গমন কোণ, নির্গত রশ্মি আর অবিলম্বের মাঝের কোণ। ঠিক আছে, এখানে আগে জানতে হবে আমাকে চ্যুতিকোণটা কি জিনিস। দেখো হেডিং করো চ্যুতিকোণ। প্রিজমের চ্যুতিকোণ কোনটা? কোনটাকে আমাকে আগে দেখতে হবে, তারপর তো বের করবো, এমনি এমনি হয়ে যাবে না। প্রিজমের চ্যুতিকোণ, প্রিজমের চ্যুতিকোণ কোনটা? প্রিজমের চ্যুতিকোণ কোনটা? চ্যুতিকোণকে প্রকাশ করি আমরা ডেল্টা দ্বারা। প্রিজমের চ্যুতিকোণ করাচ্ছি এখন। চলো, ভেরি ভেরি গুড মর্নিং সবাইকে, সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আচ্ছা ঠিক আছে, এটা এবিসি একটা প্রিজম। ঠিক আছে, আবার বলছি, রিপিট, এবিসি একটা প্রিজম। এই প্রিজমের এবি তলে একটা পিকিউ রশ্মি ফেলা হয়েছে। হ্যাঁ, পিকিউ রশ্মি ফেলার পর ওই যে বিন্দুতে আলো পড়ে সেখানটা কি করতে হয়? তলের উপর অভিলম্ব টানতে হয়। সেই তলের উপর কি করলাম? একটা অভিলম্ব টানলাম, এন আর এন ড্যাশ। ওকে, এবার কি আলো পিকিউ রশ্মি কোথায় প্রবেশ করছে? এবার কাঁচের মধ্যে প্রবেশ করছে। প্রিজম তো কাঁচ, কাঁচের মধ্যে প্রবেশ করলে কি হবে? লঘু থেকে ঘনতে অবিলম্বের দিকে সরে আসবে। দেখো একটু অবিলম্বের দিকে সরে নিয়ে এসছি আমি, আবার এসি তলে এসে পড়ছে। তখন এই রশ্মিটা এসি তলের জন্য আপাতিত রশ্মি হিসেবে কাজ করছে। তারপর এই তলে আলো পড়লো, আর বিন্দুতে পড়লো, এসি তলে আর বিন্দুতে আলো পড়লো। আর পড়লে কি করবো? আমি এই তলের উপর কি টানবো? অবিলম্ব টানবো। তাহলে এবার আলো রশ্মি কাঁচ থেকে কোথায় যাবে? লঘুতে। তাহলে অবিলম্বের থেকে কি হয়ে যাবে? দূরে সরে গেছে। বলছে এই কোণটা আপাতিত রশ্মি আর অবিলম্বের মাঝের কোণকে আমরা কি বলছি? প্রথম আপতন কোণ, এবি তলে। ঠিক আছে, তারপর এটা অবিলম্ব আর এটা প্রতিসরিত রশ্মি, এই কোণটা কি বলা হচ্ছে? প্রতিসরণ কোণ আর ওয়ান, প্রতিসরণ কোণ আর ওয়ান। তার এই কোণটা, এই কোণটা এই তলের জন্য, এই তলের জন্য এটা আপাতন কোণ। এই তলের জন্য এই কোণটা, এই অভিলম্ব আর এই রশ্মি, এই তলের জন্য এই রশ্মিটা আপাতিত রশ্মি, কিন্তু এই তলের উপর কোন রশ্মিটা পড়ছে? এটা তো কিউ আর পড়ছে না? তাহলে এই তলের এটা হচ্ছে আপাতন কোণ। হ্যাঁ, দ্বিতীয় আপাতন কোণ। আর টুটা কি বলে লিখেছি এখানটায়? দ্বিতীয় আপাতন কোণ কোন তলে? এসি তলে। তার এখানে আই টুটা কি? নির্গমন কোণ, বেরিয়ে যাচ্ছে। এটা কি? নির্গত রশ্মি আর এটা অবিলম্বের মাঝের কোণ। এবার বলছি চ্যুতিকোণ কি জিনিস? আগে চ্যুতিকোণের সংজ্ঞা লেখো। চ্যুতিকোণের সংজ্ঞা কি জানি আমরা? আলোর প্রকৃত পথ, প্রিজমে আলোর প্রকৃত গতিপথটি কোনটা? এখানে প্রিজমে আলোর প্রকৃত গতিপথ কোনটা? পি কিউ সোজা, এইটা প্রকৃত পথটি নির্গত রশ্মির, নির্গত রশ্মি কোনটা? আর এস এর সঙ্গে, আর এস এর বর্ধিতাংশের সঙ্গে, আর এস এর বর্ধিতাংশের সঙ্গে যে কোণ উৎপন্ন করে, মানে এইটা, 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 এই কোণটা কি বললাম আমি? প্রিজমের চ্যুতিকোণ কি? প্রিজমে আলোক রশ্মির প্রকৃত গতিপথের বা গতিপথটি নির্গত রশ্মির বর্ধিতাংশের সঙ্গে যে কোণ উৎপন্ন করেছে তাকে বলবো প্রিজমের চ্যুতিকোণ। কি বললাম আমি? প্রিজমে আলোক রশ্মির প্রকৃত গতিপথটি নির্গত রশ্মির বর্ধিতাংশ, বর্ধিতাংশ মানে বাইরে দিকে, এটাকে বাড়াও, এটা বাড়াচ্ছি, দেখো বাড়াচ্ছি তো, বর্ধিতাংশের সঙ্গে যে কোণ করেছে সেই কোণটাকে বলছি আমরা প্রিজমের
চ্যুতিকোণ লিখে ফেলো। এইটা নাম দিলাম কি আমি, ও। তাহলে এটা চ্যুতিকোণ। তাহলে চ্যুতিকোণ আমার কোনটা, চ্যুতিকোণটা কোনটা, চ্যুতিকোণ কোনটা, ডেল্টা সমান, চ্যুতিকোণ ডেল্টা সমান কোনটা, ই ও আর, তো ই ও আর, এটা হচ্ছে চ্যুতিকোণ। আমাকে এটা বের করতে হবে নাকি, এটা বের করতে হবে আমাকে। এতদূর করো, আমি বুঝতে হবে না, এতদূর করো, তোমরা তুলে ফেলো। বুঝতে পেরেছো? এটা প্রতিসরণের চ্যুতিকোণ মনে আছে সবার? তাহলে এ বি তলে প্রতিসরণের চ্যুতিকোণ কত দেখে বলো দেখি আমাকে। প্রতিসরণের চ্যুতিকোণ এ বি তলে প্রতিসরণের চ্যুতিকোণ ডেল্টা 1 দিলাম, ঠিক আছে? এ বি তল মানে কোনটা রে? আমি দেখো আমার দিকে দেখো, এই তলটা, R1 মাইনাস R এইটা না I1 মাইনাস R1। সাবাস সাবাস। কেন কেন কেন? এটা লঘু থেকে ঘনতে আসছে। স্বাভাবিক। কোনটা কোন কোন দেখো, এই তলে এ বি তলে, আচ্ছা তোমাদের জন্য এ বি তলে আলো পড়ছে, তাহলে এ বি তলে কি হচ্ছে, আলোর প্রতিসরণ হচ্ছে। তাহলে এ বি তলে প্রতিসরণের চ্যুতিকোণ কত? চ্যুতিকোণ সূত্র কি হয় এখানে, কি কোন কোথা থেকে আলো ঢুকছে? লঘু থেকে ঘনতে। লঘু থেকে যদি ঘনতে ঢোকে, তাহলে কোনটা বড় হয় বলো তো? আপতন কোণ বড় হয় না প্রতিসরণ কোণ বড় হয়? তাহলে আপতন কোণ মাইনাস প্রতিসরণ কোণ। আপতন কোণ কত? I1 মাইনাস R1। যদি লঘু থেকে ঘনতে ঢুকে, এই তো এই লঘু থেকে ঘনতে ঢুকেছিল, তাহলে এটা হবে I1 মাইনাস R1। হলো হলো। আর এসি তলে যাও, এসি তলে যাও, এবার যাও তোমরা এসি তলে। দেখো এসি তলে প্রতিসরণের চ্যুতিকোণ কত? ডেল্টা 2 দিলাম নাম। কত হয় বলো? এটা ঘন থেকে লঘুতে আসছে, ঘন থেকে লঘুতে আসছে। I2 মাইনাস R2, বোঝা যাচ্ছে? প্রথমে আমরা ত্রিভুজ দুটো ত্রিভুজ অ্যানালাইসিস করব। কি কি? আর ও কিউ, এই ত্রিভুজটা দেখতে পাচ্ছ তোমরা। তারপর করোনা হয়েছে পুরো। আর কিউ এন ড্যাশ, এই ত্রিভুজটা অ্যানালাইসিস করব। তারপর কোন ত্রিভুজটা? এ কিউ এন ড্যাশ আর। এইটা করলে আমার পয়েন্ট শেষ, খতম। প্রিজমের চ্যুতিকোণ মানে ই ও আর। এবার দেখো ত্রিভুজ, কোন ত্রিভুজটা বললাম? প্রথম ত্রিভুজটা কি বললাম দেখো, কোন ত্রিভুজটা? আর ও কিউ। আর ও কিউ, হ্যাঁ, এই দেখ কথা বল, ভালো করে দেখ। এটা হচ্ছে প্রিজমের চ্যুতিকোণ মানে ডেল্টা সমান, এইটা বললাম আমি। এবার ত্রিভুজ এইটা ভাবো, এই ত্রিভুজটার ভাবো তো এবার। তোমাদের এইটা একটা উপপাদ্য করেছো তোমরা। বহিস্থ কোণটা কি হয়? ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান। বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান। এরকম একটা ছিল, এরকম একটা ছিল এ বি সি ডি, এটা কি বহিস্থ কোণ? এই কোণ এ সি ডি সমান বলেছিলাম বিপরীত অন্তস্থ কোণ দুটির, মানে কোণ এ প্লাস কোণ বি যোগফল ছিল। তো এখানে ভাবো অ্যাকচুয়ালি এখানে ই কিউ আরটা, ই ও আরটা কি, আরটা কি? এই ত্রিভুজটার বহিস্থ কোণ কি? এখানটায় ই ও আরটা কি? আর ও কিউ ত্রিভুজের বহিস্থ কোণ। আর ও কিউ এর বহিস্থ কোণই আসলে এখানটা কি? আর ও কিউ এর বহিস্থ কোণটা আসলে কি বলতো? বহিস্থ কোণ সমান এখানটায় চ্যুতিকোণ, তাই না? চ্যুতিকোণ মানে কি? ডেল্টা ডেল্টা, বা এখানটায় বললো ই ও আর। তাহলে এখানে ই ও আর এর মান কি হবে? কোণ ই ও আর এর মান কি হবে? বিপরীত কোণ দুটো, বিপরীত দুটো কোণ কি আছে? বিপরীত কোণ দুটির, এখানে আমরা জানি কোন ত্রিভুজের বহিস্থ কোণ কি হয়? বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান। বিপরীত অন্তস্থ কোণ দুটো মানে এইটা আর এইটা। কি হবে এটা? আর কিউ ও, তাই তো? আর কিউ ও প্লাস, বলতে পারি প্লাস আর কিউ ও প্লাস, আর এটা ও আর কিউ, ও আর কিউ। হলো?
এখান থেকে আমি কি করবো এবার, আর ও কিউ কে আমরা কিভাবে লিখতে পারি দেখো, আর ও কিউ কে কিভাবে লিখতে পারি, তো নয় আর ও কিউ কে কিভাবে লিখবো আমরা, এইটাকে আর ও কিউ, আর কিউ ও, তাই তো, আর কিউ ও, এই কোণটার মান আমরা কিভাবে পেতে পারি, I1 minus R1 দেখো এই কোণটা যা, আবার এই কোণটা তাই, এটা যদি R1 হয় এটা তাহলে কত হবে, IN minus এই কোণটা যা, এই পুরো কোণটা বিপ্রতীপ কোণ, তাহলে এটা যদি R1 হয় তাহলে এটা হবে কি I1 মাইনাস, R1 হ্যাঁ ঠিক আছে। এই জায়গায় দেখো I1 মাইনাস R1 প্লাস প্লাস, এবার এই কোণটা দেখো ও আর কিউ, ও আর কিউ, ও আর কিউ কি হবে, এই কোণটা যা, R2 এই কোণটা ভিতরের এই কোণটা তাই, আর এটা যদি আর হয় এটা এটা কত হবে I2 মাইনাস R2, I2 মানে ইউ আর লিখতে পারি, মাইনাস R2, মানে ইউ আর লেখো দাঁড়া সাজাই একটু ভালো করে, তাহলে এটাকে লেখাতে পারি I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2 লিখতে পারি, ঠিক আছে, এটাকে 1 নম্বর সমীকরণ হিসেবে লিখে দাও, রেখে দাও, হয়ে গেছে। ই ও আর ত্রিকোণটা আসলে কি, যে এই যে ত্রিভুজটার আর ও কিউ ত্রিভুজটার বহিস্থ কোণ, বহিস্থ কোণ তো, তাহলে ই ও আর এর মান কি করে পাবো আমরা, আমরা জানি সূত্র জানি, কোন ত্রিভুজের বহিস্থ কোণ সমান বিপরীত দুটি অন্তস্থ কোণের সমষ্টির সমষ্টি সমান, এখানে এই ত্রিভুজের এই কোণটার, এই ত্রিভুজটার তার বহিস্থ কোণ, এই যে কোণটা বহিস্থ কোণটা এই ত্রিভুজের বহিস্থ কোণ, তাহলে এর বিপরীত কোণ দুটো কোনটা, এইটা আর এইটা, আর কিউ ও, আর ও আর কিউ, এই দুটো, তারপর আমরা কি করেছি এই কোণটার মান বের করছি, কোনটার কিউর মানটা বের করছি, আর ও কিউর মানটা বের করেছি, আর ও কিউর মানটা বের করেছি, কি করে পাবো, এটা যদি আই হয় এটা পুরোটা আই, তাহলে এই কোণটা কত, এটা যদি আর, এটা আবার আর, তাহলে I2 মাইনাস I1 মাইনাস R1, ঠিক তো, মানে এখানটায় এটা যদি আর I1 হয়, I2 হয়, তাহলে এটাও কি I2, মানে এটা সরল লেখা তো, দেখো এটা রেখা তো এরকম ছেদ করেছে না, এটা I2 হয়, এটা যদি I2 হয়, এটা যদি R2 হয়, তাহলে এটা কত হবে I2 মাইনাস R2। এবার আমরা লিখবো ত্রিভুজ কিউ এন ড্যাশ আর থেকে পাই, এবার আমরা লিখবো ত্রিভুজ কিউ এন ড্যাশ আর থেকে পাই, কিউ এন ড্যাশ আর, কিউ এন ড্যাশ আর তিনটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি R1 প্লাস R2 প্লাস কিউ এন ড্যাশ আর সমান কত 180 ডিগ্রি, 2 নম্বর সমীকরণ হয়েছে। এবার লাস্ট স্টেপ চলছে আমাদের, হ্যাঁ এবার প্রমাণ হয়ে যাবে, আমার সঙ্গে সঙ্গে করো তাহলে হবে না, কিউ এন ড্যাশ আর এই ত্রিভুজটা কিউ এন ড্যাশ আর, কিউ এন ড্যাশ আর, এই ত্রিভুজটা তিনটে কোণের সমষ্টি কি হবে 180, চতুর্ভুজ, চতুর্ভুজ চিহ্ন দাও, চতুর্ভুজ কি কি আছে, এ কিউ এন ড্যাশ আর থেকে পাই, ছবির সঙ্গে আমার লেখার সঙ্গে ছবি মেলাও, এ কিউ এন ড্যাশ আর থেকে পাই, মানে আর এ কিউ প্লাস কোণ আর এন ড্যাশ কিউ সমান কত 180 ডিগ্রি, এই দুটো কোণ যোগ করে দিলাম তো, এই দুটো কোণের যোগফল কত বললাম, এবার আর দুটো কোণ কোনটা কোনটা লিখে ফেলো, এ কিউ এন ড্যাশ প্লাস এ কিউ এন ড্যাশ প্লাস এ আর এন ড্যাশ, লিখতে পারি এ আর এন ড্যাশ সমান কত 180 ডিগ্রি,
এটা তো 3 নম্বর, এটা তো 3 নম্বর সমীকরণ। 2 নম্বর ও 3 নম্বর সমীকরণ তুলনা করছি। হ্যাঁ, 2 নম্বর সমীকরণ কি আছে? এইটা, তাই তো। আর 3 নম্বর সমীকরণ কোনটা আছে? এইটা। এই দুটো কোন তো সমান, একই জিনিস তো, উল্টো লিখেছি আমি। কোন কিউ এন ড্যাশ আর, আর এন ড্যাশ কিউ একই জিনিস তো, একই দুটো তো, এখন দুটো একই বলতে পারি না। এটা কিউ এন ড্যাশ আর, এখানে আর এন ড্যাশ কিউ, বা উল্টা এটা সোজা লিখতে পারো, কোনো সমস্যা নেই, লিখতে পারো কিউ, একই তো ব্যাপার, একই তো জিনিস। কিউ এন ড্যাশ লিখতে পারি। তাহলে এইটা সমান এইটা হলে, এইটা সমান এইটা হলে, আবার এইটা সমান এইটা, দেখো এইটা সমান এইটা, এইটা সমান এইটা, তাহলে এইটা সমান কি হবে? হ্যাঁ, এইটা সমান এইটা, দেখতে পাচ্ছি কিউ এন ড্যাশ আর, কিউ এন ড্যাশ আর, কিউ এন ড্যাশ আর সমান একই জিনিস, 180 এখানে 180, তাহলে এই দুটো কি হবে পরস্পর? তাহলে R1 প্লাস R2 কত হবে? কোন আর এ কিউ, এক কোন আর এ কিউ মানে কোন কোনটা? কোন এ মানে প্রিজম কোন, এটা প্রিজম কোন তো এ, এটা তো প্রিজম কোন, এটা কি প্রিজম কোন, এটাকে দিয়ে দিলাম আমি, হয়ে গেছে। এবার প্রমাণ হয়ে গেছে, খতম। কোথায় বসাবো এবার? আর প্লাস আর R1 প্লাস R2 মান কত পেয়ে গেছি? এটাকে দিলাম 4 নম্বর সমীকরণ। এই 4 নম্বর সমীকরণের মানটা কোথায় বসাবো আমি? 1 নম্বরে বসে। আর প্লাস আর এ প্লাস R2 মান কত? R1 প্লাস R2 মান কত? এ, কোন এ। হয়ে গেছে প্রমাণ তো। এইটাই হচ্ছে চ্যুতিকোণের সূত্র। এখন 4 নম্বরের মান 1 নম্বরে বসিয়ে পাই, বসালাম, কি পেলাম? ডেল্টা সমান পেলাম আমরা I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R এর মান কত? এ। খতম। এইটা হচ্ছে প্রিজমের চ্যুতিকোণের সূত্র। I1 মানে কি? আপাতন কোণ, প্লাস I2 মানে কি? নির্গমন কোণ, এ মানে কি? প্রিজম কোণ। আগের দিন বলেছিলাম প্রিজম কোণ, এটা খতম হয়ে গেছে তোমাদের প্রমাণটা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা একটা প্রিজম, প্রিজমটা কি? এবিসি একটা প্রিজম। তাহলে এখানে প্রিজমের দুটো তল কি কি পাচ্ছি আছে? দুটো প্রতিসারক তল কোনটা কোনটা? এখানে দুটো প্রিজমের প্রতিসারক তল কোনটা কোনটা বলো? এ বি একটা প্রতিসারক তল, আর এসি একটা প্রতিসারক তল। প্রতিসারক তল মানে কি? আগের দিন বলেছিলাম যে দুটো তলে আলোর কি হবে? প্রতিসরণ হবে, তাই না? যে দুটো তলে, এখানে এ বি তলে আলো পড়ছে আর এসি তল থেকে আলো বেরোচ্ছে, তাহলে এই দুটো তল প্রতিসারক তল। ঠিক আছে, বলছে এ বি তলে একটা আলো ফেলেছি কি? পি কিউ। তাহলে কিউ বিন্দুতে কি টেনেছি? লম্ব টেনেছি, এন আর এন ড্যাশ। ওকে, লঘু থেকে ঘনতে যাচ্ছে, তাহলে অবিলম্বের দিকে সরে আসছে আলো। তোর এসি তলে আলো পড়লো, এসি তলে আলো পড়লো আর বিন্দুতে, এখানে আবার কি টানলাম আমি? অবিলম্ব টানলাম, এম আর কি? এম ড্যাশ। তাহলে এবার কি হবে? ঘন থেকে লঘুতে আলো বেরোবে, ঘন থেকে লঘুতে আলো বেরোবে, তাহলে কি হবে? অবিলম্ব থেকে দূরে সরে যাবে। ঠিক আছে, আর এস রূপে বেরিয়ে গেছে। একে বলছে নির্গত রশ্মি, এটা পি কিউটা কি হচ্ছে? আপায়িত রশ্মি। বলছে এই অবিলম্ব আর আপায়িত রশ্মির মাঝের কোণ, যে প্রথম আপাতন কোণ বলতে পারো এটাকে I1। তারপর এই অবিলম্ব আর প্রতিসিত রশ্মির মাঝের কোণ, এটা অবিলম্ব আর এটা প্রতিসিত রশ্মি, মাঝের কোণ প্রতিসরণ কোণ R1। ওকে, তারপর এসি তলে যখন পড়লো, এসি তলের ক্ষেত্রে এই রশ্মিটা আপায়িত রশ্মি, আর এটা অবিলম্ব, এটা আপায়িত রশ্মি। আর এসি তলের জন্য, অ্যাকচুয়ালি এসি তলের জন্য এই রশ্মিটা আপায়িত রশ্মি। তাহলে এই অবিলম্ব আর আপায়িত রশ্মির মাঝের কোণ দ্বিতীয় আপাতন কোণ R2। এবার এখানটায় এই অবিলম্ব আর নির্গত রশ্মির মাঝের কোণ I2 নির্গমন কোণ। ঠিক আছে, এই কতক্ষণ বল, কতক্ষণ বল। এবার আমরা বের করতে হবে প্রিজমের কি বের হয়। প্রিজমে কি হয় বলেছি আমরা? আলোর চ্যুতি হয়। চ্যুতি মানে কি? আলোর প্রকৃত গতিপথটি, আলোর প্রকৃত গতিপথটি কোনটা? পি কিউ ই, তাই তো? নির্গত রশ্মির বর্ধিতাংশের সঙ্গে যে কোণ করে তাকে বলা হচ্ছে
চ্যুতিকোণ। চ্যুতিকোণ কোনটা তাহলে? ই ও আর। ই ও আর হচ্ছে চ্যুতিকোণ। এটা হচ্ছে প্রকৃত পথ, এটা হচ্ছে নির্গত রশ্মির বর্ধিতাংশ, ই ও আর। ঠিক আছে? এবার দেখো, এবার এখান থেকে শুরু হচ্ছে প্রমাণটা দেখাচ্ছি। এইটুকু প্রমাণটা এইটুকুই, প্রমাণটা কিন্তু এইটুকুই। তাহলে এবি তলে যে আলোর প্রতিসরণ হচ্ছে, এবি তলে কি হচ্ছে? আলোর প্রতিসরণ হচ্ছে। দেখো আলো প্রতিসরণ হচ্ছে, প্রবেশ করছে তো, তখন চ্যুতিকোণ কত? ডেল্টা ওয়ান নাম দিয়েছি, কি দিয়েছি? ডেল্টা ওয়ান। এখন চ্যুতিকোণ মানে কি? চ্যুতিকোণ হয় কি হয়? প্রকৃত পথ আর অন্তিম পথের মধ্যবর্তী কোণ। এখানেও একই দেয়, এখানেও তাই একই। এটা প্রকৃত পথ, এটা চ্যুতিকোণ তো। এবি তাহলে চ্যুতিকোণ কোনটা? এইটা নাকি, নাকি রে বাবু? চ্যুতিকোণ। এটা কি? প্রকৃত গতিপথ। এটা কি? অন্তিম গতিপথ। তার মাঝের কোণ, এটা হচ্ছে ডেল্টা ওয়ান। এটা কি করে বের করবো? এইটা আর এটা কি? এটা একটা রেখা, এরকম রেখা, তাই না? দেখো এইটা আর এইটা এরকম রেখা, তাহলে এই কোণটা যা হবে এই কোণটা তা হবে। মানে এটা যদি I1 হয়, এই পুরোটা তাহলে কত হবে? I1। আর এটা R1 হলে এই কোণটা তাহলে কত হবে? I1 মাইনাস R1। খতম, I1 মাইনাস R1। এটা হচ্ছে এবি তলে চ্যুতিকোণ। ঠিক আছে? আর এসি তলে চ্যুতিকোণ কি? এটা প্রকৃত গতিপথ, এটা এটা প্রকৃত গতিপথ। এটা হচ্ছে, এটা কি হবে? I2 মাইনাস R2। I2 মাইনাস R2। I2 মাইনাস R2 হলো। এবার প্রিজমের চ্যুতিকোণটা কত? এবার প্রিজমের চ্যুতিকোণটা কোনটা? আমার লিখলাম ই ও আর, এটা হচ্ছে প্রিজমের চ্যুতিকোণ। ঠিক আছে? ই ও আর, এটা হচ্ছে প্রিজমের চ্যুতিকোণ। এবার ত্রিভুজ এইটা ভাবো, ত্রিভুজ ও আর কিউ, ও আর সরি, হ্যাঁ বলতে পারো, আর ও কিউ বলতে পারো। ত্রিভুজ আর ও কিউ, আর ও কিউ, ত্রিভুজ আর ও কিউ এর বহিস্থ কোণ কোনটা? ই ও আর। ত্রিভুজ আর ও কিউ এর বহিস্থ কোণ কোনটা? ই ও আর। মানে কি? চ্যুতিকোণ বা ডেল্টা। এটা কি করে বের করতে পারি আমরা? মানে সূত্র কি? বহিস্থ কোণের সূত্র কি হয়? এটা আসলে কি? এইটা আসলে এই প্রিজমের চ্যুতিকোণটা আসলে কি? এই ত্রিভুজটার বহিস্থ কোণ। বহিস্থ কোণের ফর্মুলা কি হয়? বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান। অন্তস্থ কোণ কোনটা? এই ত্রিভুজের এই দুটো কোণ অন্তস্থ কোণ, বিপরীত অন্তস্থ কোণ। মানে কি? ও আর, ও কিউ আর, আর ও আর কিউ, না কি লিখেছি? আর কিউ আর, আর কিউ ও আর, ও আর কিউ, ও কিউ আর, ও আর কিউ। হ্যাঁ ঠিক আছে। এবার আমি কি করছি? এই কোণটা বের করছি। এই কোণটা কত? এই তো লেখা আছে তো, I1 মাইনাস R1। এটাই তো ওইখানটা। আরো কি মানে কি? এইটা তো I1 মাইনাস R1। হ্যাঁ, লেখারও হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি। এটা বলতে পারো এটা কি? ডেল্টা ওয়ান। এটা কি? আর বের করতে হবে না এক্সট্রা করে এখানটা। একবার চ্যুতিকোণ বের করে দিচ্ছি, এটা কি? ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু। ঠিক আছে? তোরা এটা লিখে দিতে পারো এটা উপরে, হ্যাঁ, বা এটাকে পাশে লিখতে পারো, বা ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু। বসিয়ে দিচ্ছি মান, সাজিয়ে দিয়েছি মান। ওকে, এবার আমরা কি করলাম? ত্রিভুজটা ভাবলাম। কোন ত্রিভুজটা? উপরের ত্রিভুজটা। ত্রিভুজ কোনটা রে? কিউ এন ড্যাশ আর, তাই তো? এই ত্রিভুজটা ধরে নিয়েছি তো, এটা ধরে নিয়েছি না? কিউ এন ড্যাশ আর, এই ত্রিভুজটা ভাবো। এই ত্রিভুজটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হবে? R1 প্লাস R2 প্লাস এই কোণটা কত? 180 ডিগ্রি। এবার চতুর্ভুজ, কোন চতুর্ভুজ? এ কিউ এন ড্যাশ আর, এই চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি কি হবে? 180 ডিগ্রি। মানে এ কোণ প্লাস এন ড্যাশ কোণ সমান 180, কিউ কোণ প্লাস আর কোণ 180 ডিগ্রি। এবার 2 নম্বর আর 3 নম্বর সমীকরণ দিলাম, যেখানে দেখো দুটো কোণ সমান হচ্ছে। কোন দুটো তুলনা করবো আমরা? আমরা এটার সঙ্গে তুলনা করতে পারতাম তো, করতে পারবো না তো। দেখো দুটো কোণ মিলে আছে এখানটায়, শুধুমাত্র এখানে কিউ এন ড্যাশ আর আছে, এখানে কিউ এন ড্যাশ আর আছে, এখানে কিউ এন ড্যাশ আর আছে। তার জন্য এই দুটো তুলনা করছি আমি। এই দুটো ত্রিভুজ তুলনা করলে এটা 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 180, এটা 180, এটা কিউ এন ড্যাশ আর, কিউ এন ড্যাশ আর, এটাও কিউ এন ড্যাশ আর। তাহলে দুটো সমান যদি হয়, তাহলে এখানেও R1 প্লাস R2 কার সমান হবে? এই কোণটার আর এ কিউ সমান হবে। মানে R1 প্লাস R2 সমান কি? এ কোণ। আর এ কিউ মানে কি? এ কোণটা। এবার 4 নম্বরের মান কোথায় বসাবো? কিন্তু R1 প্লাস R2 মান বেরিয়ে গেছে, কোথায় বসাবো এবার? 1 নম্বর সমীকরণে আর এ প্লাস। ঠিক আছে, খতম খতম।
মুছে দিচ্ছি আমি, তোমরা তুলে ফেলো। এটা পরীক্ষার জন্য পড়ে গেছে, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা পরীক্ষার জন্য পারলে এখানে ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 লিখে দে। ডেল্টা সমান ডেল্টা 1 প্লাস ডেল্টা 2। তাহলে আর এক্সট্রা করে এখানটায় ও কি আর কিউ ওর মান বের করতে হবে না। হ্যাঁ, বেকার কষ্ট, আমি তো বের করে নিয়েছি ভাই। এটা তো চ্যুতিকোণই ছিল। ডেল্টা 1 মানে কি? চ্যুতিকোণই ছিল, মানে এইটাই তো, আর কিউ ও তো ডেল্টা 1ই ছিল। বুঝতে পেরেছো? বা এটাকে এরকম নিতে পারো, এখানে নাম দিতে পারো ডেল্টা। এটা এখানে ডেল্টা যোগ করে দাও, ঠিক আছে? হয়েছে, মানে ডেল্টা সমান ডেল্টা 1 প্লাস ডেল্টা 2, ঠিক আছে? হ্যাঁ, এটা যোগ কর, ডেল্টা সমান ইও আর সমান ডেল্টা 1 প্লাস ডেল্টা 2, একই জিনিস। দেখো প্রিজমে, এবার তোমাদের টপিক হবে প্রিজমে ন্যূনতম চ্যুতির শর্ত। এবার তোমাদের টপিক প্রিজমে ন্যূনতম চ্যুতির শর্ত। এখন করবো আমরা প্রিজমের চ্যুতিকোণ আর আপাতন কোণের গ্রাফ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রিজমের চ্যুতিকোণ মানে ডেল্টা, আর আপাতন কোণ মানে আই, তার গ্রাফ করবো আমরা। এবং বলে পরীক্ষা পড়ে যে প্রিজমের চ্যুতিকোণ আর আপাতন কোণের গ্রাফ আঁকো এবং সেখানে ন্যূনতম চ্যুতি দেখাও। কি দেখাও? ন্যূনতম চ্যুতি দেখাও। গ্রাফটা কিরকম হবে? তাহলে এদিকে থাকবে কি চ্যুতিকোণ ডেল্টা, এদিকে থাকবে কি আপাতন কোণ আই। এদিকে থাকবে চ্যুতিকোণ ডেল্টা, এদিকে থাকবে ডেল্টা আপাতন কোণ আই। আমার এরকম গ্রাফটা হবে এরকম। চ্যুতি ন্যূনতম চ্যুতি এইটা। যত আপাতন কোণ বাড়ছে চ্যুতি কমছে। এম মিনিমাম চ্যুতি, এম চ্যুতিকোণ হচ্ছে মিনিমাম। যত ডেল্টা আপাতন কোণ বাড়ছে, এদিকে নামছে মানে কি আপাতন কোণ কি হচ্ছে, এদিকে যাচ্ছে মানে আপাতন কি হচ্ছে, তাহলে চ্যুতিও কি হচ্ছে দেখো কমছে। এটা বোঝাচ্ছে গ্রাফের সাহায্যে। হ্যাঁ, এটা পরীক্ষা পড়বে তোমাদের। প্রশ্নটা কি পড়বে যে প্রিজমের চ্যুতিকোণ ও আপাতন কোণের বা ডেল্টা ভার্সাস আই গ্রাফটি অঙ্কন করো এবং সেই গ্রাফে ন্যূনতম চ্যুতি দেখাও। এদিকে যত যাবো ডেল্টা বাড়ে, এদিকে যত যাবো আই বাড়ে, আপাতন কোণ বাড়ে। মানে যত আই বাড়ছে কি হচ্ছে, চ্যুতিকোণ কি হচ্ছে তত কমছে। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখন কি করলাম, প্রিজমে চ্যুতিকোণ শর্ত না, এটা অ্যাকচুয়ালি একটা গ্রাফ হলো ডেল্টা ভার্সাস আই গ্রাফ। না, শর্তটা দেখাচ্ছি, ডেল্টা ভার্সাস আই গ্রাফ এটা। এবং সেই গ্রাফে কি দেখালাম, ন্যূনতম চ্যুতি। পরীক্ষা পড়বে এটা, এই প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি পরীক্ষার জন্য, এটা ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। একটি প্রিজমের ডেল্টা ভার্সাস আই লেখচিত্র অঙ্কন করো এবং সেই লেখচিত্রে ন্যূনতম চ্যুতি দেখাও। ঠিক আছে, এবার আমরা করব ন্যূনতম চ্যুতির শর্ত। 1 নম্বর শর্ত কি বলেছে, ন্যূনতম প্রিজমের চ্যুতির সূত্র কি ছিল? প্রিজমের চ্যুতির সূত্র কি বের করলাম আমরা এক্ষুনি, সমান ডেল্টা সমান i1 প্লাস i2, হ্যাঁ i1 প্লাস মাইনাস এ। এ মানে কি প্রিজম কোণ, আই মানে হচ্ছে আপাতন কোণ, i2 মানে নির্গত কোণ বা নির্গত কোণ। 1 নম্বর কি বলা, সূত্রটা কি, যখন ন্যূনতম চ্যুতি কখন হবে, যখন আপাতন কোণ নির্গমন কোণের সমান হবে, নির্গমন কোণের সমান হবে। দেখো যখন মানে i1 সমান i2 ধরে নাম কত i0, কত সেই i0। হ্যাঁ, তাহলে চ্যুতিকোণ কত হবে, ডেল্টা সমান কত হবে, ডেল্টা এম হবে। তখন যখন i1 সমান i2 সমান i0 হবে তখন কি হবে, তখন চ্যুতিটা কি হবে, ডেল্টা এম। হ্যাঁ, তাহলে কত হবে এটা i2i, এইটাই মান বসাও, এইটাই মান বসাও। বলছি কি, যখন প্রিজমে আপাতন কোণ নির্গমন কোণের সমান হবে তখন কি হবে, ন্যূনতম চ্যুতি সৃষ্টি হবে। মানে i1 সমান i2 সমান i0 যদি হয়ে যায় তখন চ্যুতিটা কি হবে, ন্যূনতম চ্যুতি হয়ে যাবে। মানে এটা হবে ডেল্টা, চ্যুতিটা হয়ে যাবে ন্যূনতম চ্যুতি, মানে ডেল্টা এম 2i মাইনাস কত, এর জায়গায় বসাচ্ছি আমি। এটা পরীক্ষা পড়ে, এটা পরীক্ষা পড়বে। এগুলো থেকে তোমাদের প্রশ্ন পড়ে বাচ্চা লোক, মেরে ইউটিউবের পেয়ারে বাচ্চা লোক, এখান থেকে তোমাদের প্রশ্ন পড়বে।
পড়বে যে প্রিজমের ন্যূনতম চ্যুতির শর্ত লেখো এবং সেখান থেকে ন্যূনতম চ্যুতির রাশিমালা লেখো, তাই তো? বেরিয়ে গেছে। আবার আমরা এখান থেকে আই জিরো সরি এটা I0 না, I0 তো, I0 তো, বা এখান থেকে আমরা লিখতে পারি 2I0 সমান ডেল্টা এম প্লাস এ, বা I0 সমান ডেল্টা এম প্লাস এ বাই কত, কোনটা এতদূর করে দেখা দিবে, এতদূর করে দেখে দেবে, মানে চ্যুতি কোণের সময় আপাতন কোণের মান কত হয়, তাই তো? চ্যুতি যখন ন্যূনতম চ্যুতি সৃষ্টি হচ্ছে তখন আয়ের মান কত, তাই না? এখান থেকে তোমাদের কি পড়বে, শর্ত তো পড়বে অবশ্যই, আবার পার্টিকুলারলি প্রশ্ন দিয়ে দেবে এখান থেকে। কি বলছি, প্রশ্ন লিখে দেবো এখান থেকে, তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পড়বে। প্রিজমের ন্যূনতম চ্যুতির শর্ত লেখো এবং ন্যূনতম চ্যুতির রাশিমালাটি লেখো। ওকে, আমরা কি করছিলাম, প্রিজমের ন্যূনতম চ্যুতির শর্ত, 1 নম্বর চ্যুতি হলো, তার মধ্যে থেকে একটা প্রশ্ন আসবে, বা 2 নম্বর চ্যুতির শর্ত লেখো, চ্যুতির ন্যূনতম চ্যুতির 2 নম্বর শর্ত লেখো। প্রিজমের মধ্যে যে প্রতিষ্ঠিত রশ্মিটা যাচ্ছিল সেটা কার সমান্তরালে যাবে, প্রিজমের যে ভূমি আছে তার সমান্তরালে যাবে। প্রিজমের মধ্যে প্রতিষ্ঠিত রশ্মিটি ভূমির সমান্তরালে যাবে। ওকে, এটা হচ্ছে ন্যূনতম চ্যুতির শর্ত, এগুলো হচ্ছে, ঠিক আছে? আর এইটা পার্টিকুলারলি একটা প্রশ্ন আসবে, পারিপার্শ্বিক বা চারপাশের বলতে পারো, চারপাশের মাধ্যমের ঘনত্বের তুলনায় চারপাশের আমাদের ন্যূনতম চ্যুতির 3 নম্বর শর্ত, চারপাশের মাধ্যমের ঘনত্বের তুলনায় প্রিজমের ঘনত্ব বেশি হলে প্রতিষ্ঠিত রশ্মি, আচ্ছা বলতো কোন দিক দিয়ে যাবে, বলতো আমাকে বল। চারপাশের তুলনায় প্রিজমের ঘনত্ব বেশি হলে মানে উপর দিকে, ভূমির দিকে আসবে না, উপর দিকে যাবে, ভূমির দিকে আসবে, ভূমির নিচের দিকে আসবে। দেখো কি বললাম আমি, মানে এই প্রিজম তো, এই তো প্রিজম বলছি, যখন মানে প্রিজম মানে কাঁচ, যখন চারপাশের মাধ্যমে তুলনায় প্রিজমের ঘনত্ব বেশি হবে তখন প্রতিষ্ঠিত রশ্মিটা কেমন যায়, অ্যাকচুয়ালি ভূমির দিকে সরে আসে, তো প্রতিষ্ঠিত রশ্মিটি ভূমির দিকে সরে আসবে, ভূমির দিকে সরে আসবে, এবং তার উল্টো লিখে দাও, চারপাশের ঘনত্ব প্রিজমের ঘনত্ব থেকে বেশি হলে প্রতিষ্ঠিত রশ্মিটি কোন দিকে যাবে, শীর্ষ বিন্দুর দিকে যাবে। না এটাই একসঙ্গে, এইটাই একটা লিখে দিচ্ছি যা। এবং চারপাশের ঘনত্বের তুলনায় প্রিজমের ঘনত্ব কম হলে প্রতিষ্ঠিত রশ্মি শীর্ষ বিন্দুর দিকে যাবে, নাকি বুঝতে পারি তো? শীর্ষ বিন্দুর দিকে যাবে। এটা হচ্ছে তোমাদের 3 নম্বর, এটা হচ্ছে তোমাদের তিনটে শর্ত করলাম। কার শর্ত? প্রিজমের ন্যূনতম চ্যুতির শর্ত। প্রিজমের ন্যূনতম চ্যুতির শর্ত 1 নম্বর শর্ত কি, আপাতন কোণ অবশ্যই কার সমান হবে, নির্গমন কোণের সমান হবে। আর প্রিজমের মধ্যে প্রতিষ্ঠিত রশ্মিটি ভূমির সমান্তরালে যাবে। তোর এটা লিখে দিলাম, বুঝতে পারছো লেখাটা? যে বলা হচ্ছে লাস্টের পয়েন্টটা কিছু না, বলে চারপাশের ঘনত্বের তুলনায় যদি প্রিজমের ঘনত্ব বেশি হয় তাহলে ওই যে প্রতিষ্ঠিত রশ্মিটা একটু ভূমির দিকে যাচ্ছিল না, আর যদি প্রিজমের ঘনত্ব যদি কম হয় চারপাশের তুলনায় তাহলে একটু উপর দিকে যাবে, তখন লঘু থেকে ঘনতে আসে না, অবিলম্বের দিকে সরে আসবে তো, আর সেটা অবিলম্ব দূর থেকে দূরে সরে যাবে। ওইটাই মেন এই দুটো পয়েন্ট হচ্ছে মেন। তাহলে বাচ্চা লোক আজকের মতো তোমাদের ছুটি, ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো, টাটা বাই বাই।
টাটা বাই বাই, ব্যাস।